দুঃখিত, আমাদের লাইফটাতে একটু ইন্টারাপশন হয়েছিল। আমরা আবার ব্যাক করেছি। তো যেটা বলছিলাম আমরা সেটা হচ্ছে যে বিবৃত উচ্চারণ হচ্ছে একদম সাধারণ উচ্চারণটা, আর সংবৃত উচ্চারণ হচ্ছে একটু সংশোধিত উচ্চারণ। তার মানে হচ্ছে অটা যদি অয়ের মতো উচ্চারণ হতো তাহলে তো এটাকে আমরা সংশোধিত বলতাম না। আমরা দেখি না অনেক সময় একটা গল্পের শেষে লেখা থাকে যে সংশোধিত ও পরিমার্জিত, কিংবা হচ্ছে বইয়ের শেষে লেখা থাকে, বইয়ের শুরুতে লেখা থাকে সংশোধিত ও পরিমার্জিত। সংশোধিত মানে হচ্ছে একটুখানি চেঞ্জ করা, একটুখানি পরিবর্তন করা, ঠিক আছে? আচ্ছা, তার মানে ঘটনা হচ্ছে যখন অ স্বরেয় স্বরের মতো উচ্চারণ হবে তখন কিন্তু সেটা বিবৃত উচ্চারণ, কারণ হচ্ছে বিবৃত মানে সেলফ এক্সপ্লেনেটরি। আর যখন এই যে সংবৃত ধ্বনিটা, এই যে অধ্বনিটা আছে, এটা একটু ও ধ্বনির মতো উচ্চারণ হবে, অর্থাৎ একটুখানি চেঞ্জ হয়ে উচ্চারণ হবে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে সংবৃত উচ্চারণ। মনে রাখার ট্রিকটা খুবই সহজ, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে আসলে জিনিসটা মনে রাখবো। সেটা হচ্ছে যে দেখো, সংবৃত, সংবৃত এইটার মধ্যেও সং আছে, সংশোধিত এটার মধ্যেও সং আছে। তার মানে সংশোধিত মানে হচ্ছে একটু অন্যরকম উচ্চারণ, তার মানে হচ্ছে একটু চেঞ্জ হওয়া উচ্চারণ, যা নর্মাল অয়ের উচ্চারণের মতো না, যা নর্মাল অয়ের উচ্চারণের মতো না। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন নর্মাল অয়ের উচ্চারণের মতো না মানে কি, তখন হচ্ছে অটা ও এর মতো উচ্চারণ হবে। আচ্ছা, তো আমাকে বুঝতে পেরেছো কিনা এটা একটু কমেন্টে লিখে জানাও তোমরা, আমি একটু দেখি তোমরা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, অনেকেই কমেন্ট করছো দেখতে পাচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে। আমরা সামনে আরো যখন এক্সাম্পল দেখবো তখন আমাদের কাছে ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে। আমরা তাহলে একটু সামনে এগোই। তো অধ্বনির সংবৃত উচ্চারণ, যে ব্যাপারটা আগেই বললাম, সেটা হচ্ছে অধ্বনির বিবৃতি উচ্চারণের ক্ষেত্রে, অর্থাৎ অধ্বনি যখন যখন অয়ের মতো উচ্চারণ হবে, স্বরেও যখন স্বরের মতো উচ্চারণ হবে, তখন অ, দেখো আমাদের যে চোয়ালটা সেটা বেশি ফাঁক হয়, ঠোঁট তত বাঁকা বা গোল হয় না, ও এর মতো হয় না। কিন্তু সংবৃত উচ্চারণের ক্ষেত্রে, অর্থাৎ সংশোধিত উচ্চারণের ক্ষেত্রে চোয়ালের ফাঁক কম হয় এবং ঠোঁট গোলাকৃত হয়ে ইংরেজি ও এর মতো হয়, ও। ঠিক আছে? তবে তার মানে এই না যে সংবৃত উচ্চারণকে বিকৃত, অপ্রকৃত, অস্বাভাবিক, অপ্রকৃতস্থ বলা যাবে। সংবৃত উচ্চারণটা কিন্তু স্বাভাবিক উচ্চারণই, ঠিক আছে? তো আবারও ট্রিকটা মনে করে দেই, সেটা হচ্ছে সংবৃত মানে হচ্ছে সংশোধিত উচ্চারণ, অর্থাৎ অধ্বনি যদি অয়ের মতো উচ্চারণ হয় সেটা হচ্ছে সংবৃত উচ্চারণ, অধ্বনি, সরি, অধ্বনি যদি অয়ের মতো উচ্চারণ হয় সেটা হচ্ছে বিবৃত উচ্চারণ, আর অধ্বনি যদি ও এর মতো উচ্চারিত হয় তাহলে হচ্ছে সেটা সংশোধিত বা কি সংবৃত উচ্চারণ, ঠিক আছে? আচ্ছা, আমাকে একটু কমেন্টে তোমরা লিখে জানাও তো তোমরা বুঝতে পেরেছো কিনা। আমাকে প্রথমে এটা লিখে জানাও যে সংবৃত উচ্চারণ কোনটা, সংবৃত উচ্চারণে অধ্বনির উচ্চারণ কিসের মতো হয়, লিখে জানাও দেখি। সংবৃত উচ্চারণে, সংবৃত অধ্বনির উচ্চারণে অধ্বনির উচ্চারণটা কিরকম হয়, কিসের মতো হয়? সবার আগে হুমায়রা কবির তিনা লিখে জেনেছে ও এর মতো। তা জেরিন বলছে ও এর মতো হলে, ও এর মতো, এক্স্যাক্টলি। তো অনিমা দাস বলছে, রেজাউল খান বলছে, মারিয়া ইসলাম বলেছে, আরাফাত বি হাবিব বলেছে, ফাহিম নূর, ফারজানা ইয়ামিন, আমাতুল্লাহ শিমু। তো তোমরা অনেকেই সঠিক উত্তরটা দিয়েছো, এক্স্যাক্টলি। তার মানে তোমরা কিন্তু বুঝতে পেরেছো যে বিবৃত উচ্চারণ কোনটা আর সংবৃত উচ্চারণ কোনটা, খুবই সিম্পল, ঠিক আছে? তারপরে ট্রিকটা মনে রাখবা, এই যে তোমাদের ট্রিকটা দেওয়া হয়েছে না, এই যে দেখো, এই যে ট্রিকটা, এই ট্রিকটা শুধু মনে রাখবা তাহলেই হবে।
তারপরে এখন আমরা এই যে অধ্বনির উচ্চারণ শিখলাম, সংবৃত উচ্চারণ আর বিবৃত উচ্চারণ, আমরা এখন শিখব যে এগুলা কোথায় কোথায় হতে পারে। শব্দের আদিতে, মধ্যে, অন্তে। আদি মানে হচ্ছে শুরুতে, মধ্যে মানে তো মধ্যে, বুঝে শব্দের মধ্যে, ওই যে কত দেখালাম না, ক যোগ অ যোগ ত, ঠিক আছে, ওখানে কিন্তু ওটা শব্দের মধ্যে ব্যবহৃত হচ্ছে। আর অন্তে মানে হচ্ছে, অন্ত মানে কি, অন্ত মানে হচ্ছে শেষ, শব্দের শেষে। কোথায় অধ্বনিটা কিভাবে ব্যবহৃত হয় আমরা এখন একটু সেটা পড়বো, ঠিক আছে। তো আমরা প্রথমেই দেখি যে শব্দের আদিতে কিভাবে অধ্বনির সংবৃত উচ্চারণ হয়, শব্দের আদিতে বা শব্দের শুরুতে কিভাবে অধ্বনির উচ্চারণ হয়। পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি অ সংবৃত হয়। পরবর্তী স্বর সংবৃত হলে, বুঝছো, পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি অ সংবৃত হয়। যেমন অতি, করুণ, করে। তার মানে কি, তার মানে হচ্ছে দেখো, একটা ধ্বনির মাধ্যমে আরেকটা ধ্বনি কি হয়, একটা ধ্বনির মাধ্যমে আরেকটা ধ্বনি উচ্চারণটা প্রভাবিত হয়, ঠিক আছে। আচ্ছা, একটা ধ্বনির মাধ্যমে দেখা যায় যে একটা ধ্বনির উচ্চারণ আরেকটা ধ্বনির উচ্চারণের মাধ্যমে প্রভাবিত হয়। তার মানে হচ্ছে শব্দের পরবর্তী স্বরটা যদি সংবৃত হয় তখন দেখা যায় যে শব্দের আদি যে অটা আছে সেটাও সংবৃত হয়। যেমন হচ্ছে দেখো, এইখানে সবচেয়ে ভালো তোমরা বুঝতে পারবে যে কো রে, এখানে কি দেখতে পাচ্ছি, কো রে। এইখানে দেখো, এইখানে এইটা যদি আমি বলি করে, ক রে, উচ্চারণটা কি, এই অসমীপিকা করেতে পরে যাই, আমরা হচ্ছে করে দেখি আগে, মানে এটা উচ্চারণ করে করে দুইটাই হতে পারে। করে উচ্চারণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, বাকিগুলো বাদ দিয়ে দাঁড়াও এটাই একটু এক্সপ্লেইন করি। আচ্ছা, এইখানে দেখো, এইখানে যেই করেটা আছে, এখানে ক, এরপর একটা অ আছে, র, এরপর একটা এ আছে, ঠিক আছে। এখন আমরা দেখি যে কিভাবে এই পুরো জিনিসটা গঠিত হচ্ছে। ক যোগ অ যোগ র যোগ এ, ঠিক আছে। এখন দেখো, করেতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ক যোগ অ যোগ র যোগ এ, এভাবে করে বানানটা হচ্ছে। খুবই ভালো কথা। ঘটনা হচ্ছে এইখানে কয়ের পরে যে অটা আছে, এই অটার উচ্চারণ যেরকম হবে, অর্থাৎ এই যে অসমীপিকা করে, দেখা যায় এইখানে যে এটা আছে, এই এটার উচ্চারণও একই রকম হবে। অর্থাৎ অ এর উচ্চারণ যদি সংবৃত হয় তাহলে এর উচ্চারণটাও সংবৃত হবে, ঠিক আছে। অ এর উচ্চারণ সংবৃত হলে এর উচ্চারণটাও সংবৃত হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মনে রাখার ট্রিকটা খুবই সহজ। মনে রাখার ট্রিকটা একটা ছোট্ট এক্সপ্লেনেশন দেই, সেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকেই পড়েছি যে সঙ্গদোষে লোহা ডুবে, কিন্তু আজকে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে সঙ্গদোষ আসলে মানে ছোটবেলা থেকে আমরা পড়েছি যে সঙ্গদোষে লোহা ভাসে। আজকে আমরা নতুন একটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে আসলে সঙ্গদোষে লোহা ডুবে। ব্যাপারটা কিরকম, ব্যাপারটা কি একটু নতুন মনে হচ্ছে? ঘটনা হচ্ছে যে দেখো, মনে করো যখন একটা জাহাজ লোহা দিয়ে বানানো হয় তখন কিন্তু ওই জাহাজটা এমনিতেই ভাসে, তখন কিন্তু সেটা এমন না যে সঙ্গদোষে ভাসছে, সেটা লোহাটা তার আকার আকৃতি এর কারণে ভাসছে, ঠিক আছে, যেহেতু সেটা একটা ফ্ল্যাট সারফেস আছে। ঘটনা হচ্ছে যে যখন এই লোহাতে অক্সিজেন এবং পানির যে সমন্বয় বা সংস্পর্শে
তাতে দেখা যায় যে মরিচা পড়ে যায়, তখন কিন্তু এটা দেখা যায় যে সেটা সঙ্গদোষ হয়। সঙ্গদোষে কি হয়, অক্সিজেন আর পানির সঙ্গদোষে লোহাতে মরিচা পড়ে, লোহা দেখা যায় যে ফুটো হয়ে যায়, এবং তখন কিন্তু ওই যে ভাসমান লোহাটা, সেই ভাসমান লোহাটাও ডুবে যেতে পারে। অর্থাৎ সঙ্গদোষে লোহার লোহার সঙ্গদোষে দেখা যায় যে লোহাতে মরিচা পড়ে এবং তখন লোহাটা কিন্তু ডুবে যেতে পারে। এখান থেকে যে জিনিসটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে একটা ধ্বনির উচ্চারণ আরেকটা ধ্বনির উচ্চারণ দ্বারা প্রভাবিত হয়। তার মানে একটা ধ্বনির উচ্চারণ যদি সংবৃত হয়, অধ্বনির উচ্চারণটা যদি সংবৃত হয়, তাহলে এ ধ্বনির উচ্চারণটাও তখন সংবৃত হবে। ঠিক আছে, আচ্ছা, আই গেস তোমাদের কাছে ক্লিয়ার। আমাকে একটু লিখে জানাও তো এই ব্যাপারটা, এই যে শব্দের আদিতে একটা স্বর সংবৃত হলে পরবর্তী স্বরটাও যে সংবৃত হবে, এই ব্যাপারটা তোমরা বুঝেছো কিনা আমাকে একটু লিখে জানাও। এমডি মিজানুর রহমান বলছে ক্রিস্টাল ক্লিয়ার। ফাহিমানুর বলছে জি ভাইয়া। হুমায়রা কবির তিনা বলছে বুঝেছি। অনিমা দাস, আচ্ছা ঠিক আছে। তারপরে দেখি জেরিন বলছে ভাইয়া আরেকবার বুঝাই। ঠিক আছে, যেহেতু জেরিন বলছে, সেটা হচ্ছে দেখো এখানে বাংলা ভাষায় দুইটা ধ্বনির উচ্চারণ সংবৃত আর বিবৃত নিয়ে আলোচনা হয়। একটা হচ্ছে অধ্বনি আর একটা হচ্ছে এ ধ্বনি। বলা হচ্ছে একটা শব্দের আদিতে বা শুরুতে অধ্বনিটার উচ্চারণ কিরকম হবে, সেটা কি সংবৃত হবে নাকি বিবৃত হবে, তা নির্ভর করে পরবর্তী যে ধ্বনিটা আছে সেইটার উচ্চারণ কিরকম। অর্থাৎ এইখানে অধ্বনিটার উচ্চারণ যদি সংবৃত হয়, তাহলে এইখানে যে এ ধ্বনির উচ্চারণটা আছে এটাও সংবৃত হবে। ঠিক আছে, এইটা যদি সংবৃত হয় এটাও সংবৃত হয়, এটা যদি বিবৃত হয় এটাও তাহলে বিবৃত হয়। বুঝতে পেরেছো? এটাই আসলে তোমাদেরকে মূলত বোঝানোর চেষ্টা করছি। এখানে যে অটা আছে এটার উচ্চারণ যদি সংবৃত হয়, তাহলে এখানে যে এটা আছে এটার উচ্চারণও সংবৃত হবে, আর এটা বিবৃত হলে এটাও বিবৃত হবে। তো এখন এ ধ্বনির বিবৃত উচ্চারণ কোনটা, সংবৃত উচ্চারণ কোনটা, এটা আমরা একটু সামনে পড়বো। আমরা আরেকটু সামনে গেলে আরেকটু ক্লিয়ার হবো যে এ ধ্বনির সংবৃত উচ্চারণ আর বিবৃত উচ্চারণ কোনটা। ঠিক আছে, তারপরে দেখি এরপরের নিয়ম যেটা আমরা পড়বো সেটা হচ্ছে, এরপরের নিয়ম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পরবর্তী রস্যই বা রস্য কি, পরবর্তী রস্যই বা রস্য ইত্যাদির প্রভাবে পূর্ববর্তী রফলাযুক্ত অ সংবৃত হয়। সংবৃত কোনটা? সংবৃত হচ্ছে যেখানে উচ্চারণটা ও এর মতো হয়, অ এর উচ্চারণটা ও এর মতো হয়। ঠিক আছে, পরবর্তী ই অথবা উ, রস্যই অথবা রস্য ইত্যাদির প্রভাবে পূর্ববর্তী বা আগের যে রফলাযুক্ত অ সেটা সংবৃত হয়। যেমন একটা এক্সাম্পল দেখি, প্রতিভা। দেখো আমরা কিন্তু প্রতিভা বলি না, আমরা কি প্রতিভা বলি? আমরা যদি প্রতিভা বলতাম তাহলে অটা অয়ের মতো উচ্চারণ হতো এবং তখন এটা কিন্তু কি হতো, তখন এটা কিন্তু বিবৃত উচ্চারণ হতো। কিন্তু আমরা যেহেতু প্রতিভা বলি অর্থাৎ অটাকে ও এর মতো উচ্চারণ করি, এই কারণেই আমরা বুঝতে পারছি যে এই যে প্রতিভা এটা কিন্তু সংবৃত উচ্চারণ, কারণ অটাকে আমরা ও এর মতো উচ্চারণ করছি। দেখো এই যে প্র যোগ অটা আছে, এই অটা হচ্ছে একটা অয়ের সংবৃত উচ্চারণ। ঠিক আছে, আচ্ছা তারপর আবার আরেকটা এক্সাম্পল দেখি, প্রচুর। আমরা কিন্তু প্রচুর বলছি না, আমরা কি প্রচুর বলছি? আমরা কিন্তু বলছি প্রচুর। তার মানে অটা ও এর মতো উচ্চারণ হচ্ছে, এই কারণেই আমরা বলছি এটা হচ্ছে সংবৃত উচ্চারণ। ঠিক আছে, আচ্ছা এখন মনে রাখার ট্রিকটা বলে দেই। এখন মনে রাখার ট্রিকটা বলে দেই, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইউ। ইউ মানে কি? ইউ মানে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। এখন ঘটনা হচ্ছে, আচ্ছা ভাইয়া ইউরোপীয় ইউনিয়নের সাথে রস্যই রস্য আর অধ্বনির সংবৃত উচ্চারণের মিলটা কোথায়, কীভাবে মনে রাখবো? তোমাদের যাদের একটু জেনারেল নলেজ সম্পর্কে আইডিয়া আছে, তোমরা সবাই অবশ্যই জানো যে একটা সময় পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নে 28টা দেশ একসাথে ছিল, যাদের মধ্যে ব্রিটেন বা ইংল্যান্ডও ছিল। কিন্তু সম্প্রতি ব্রিটেন এই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে গেছে, অর্থাৎ আমরা যে টার্মটাকে বলি ব্রেক্সিট, এটা হয়েছে। ঠিক আছে,
ব্রিটেন বের হয়ে গেছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। তার মানে ঘটনা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের কিন্তু এখন একটা সংশোধন হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের যে ফরমেশনটা ছিল 28টা দেশ একসাথে, এখন কিন্তু সেটা থেকে একটু চেঞ্জ হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু এখন একটু চেঞ্জ হয়েছে, নতুন একটা ফরমেশন হয়েছে, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের সংশোধন হয়েছে। তার মানে ইউ, এই যে ইউটা, এটা সংবৃত্তচারণ হয়েছে। ঠিক আছে, আচ্ছা তারপরে পড়ি। ঠিক আছে, কিন্তু ইউটা তো বুঝলাম, ইউর ক্ষেত্রে দেখা যায় যে অধ্বনিটা সংবৃত হয়, কিন্তু ঘটনা হলো অ আ ইত্যাদির প্রভাবে পূর্ব অ বিবৃত হয়। ঠিক আছে, রস্বই রস্য থাকলে কি হয়, সংবৃত হয়, আর অ আ থাকলে এই যে অটা আছে সেটা বিবৃত হয়। যেমন প্রভাত, ঠিক আছে, যেমন প্রভাত, প্রত্যয়, ঠিক আছে, প্রণাম। এইখানে আমরা দেখি, আমরা যদি প্রণাম এই যে শব্দটা আছে এটাকে এক্সপ্লেইন করি, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্র যোগ অ যোগ মূর্ধন্য যোগ আকার যোগ ম, প্রণাম, প্রণাম, প্রণাম। ঠিক আছে, এটাকে কিন্তু আমরা বলছি না যে, এটাকে কিন্তু আমরা বলছি না যে প্রো, ঠিক আছে, এইটা অটা অয়ের মতো উচ্চারণ হচ্ছে, এই জন্য বিবৃত বলছে। আচ্ছা, একটু প্রশ্ন দেখি তোমাদের। মাহমুদ হাসান বলছে কি পড়ানো হচ্ছে বলতে পারবে? আমরা পড়ছি মূলত বাংলা ভাষার উচ্চারণ ও বানানের নিয়ম। আচ্ছা, চমক সরকার বলছে ভাইয়া এক্সামে কিভাবে আসবে? এক্সামে এরকম প্রশ্ন আসে যে বাংলা বানানের 5টা নিয়ম লেখো। ঠিক আছে, বাংলা বানানের 5টা নিয়ম লেখো। তখন তোমাদেরকে এই যে এতগুলো নিয়ম আমি পড়াচ্ছি, সবগুলো নিয়ম তোমাদের হয়তো বা লাগবে না, তোমরা সিলেক্ট করবা যে আমি যদি পরীক্ষায় আসে বাংলা নিয়মের 5টা নিয়ম লেখো, আমি এই 5টা নিয়ম লিখবো। ঠিক আছে, বাট তোমাদের পরবর্তীতে যেহেতু এইচএসসি পরীক্ষার পরবর্তীতে যেহেতু অ্যাডমিশন টেস্টে এখান থেকে অবজেক্টিভ আসবেই, এই কারণে তোমাদেরকে পুরোটাই পড়াচ্ছে। আমি যদি চাইতাম তোমাদেরকে তো 5টা বানানের নিয়ম সহজ সহজ দেখে 5টা বানানের নিয়ম পড়াই ছুটি দিয়ে দিতে পারতাম, যাতে তোমাদেরও সুবিধা হতো, আমারও সুবিধা হতো, যে আমিও একটু কম ক্লাস নিয়ে আনন্দ করতে পারতাম, জীবনকে উপভোগ করতে পারতাম, তোমরাও একটু কম পড়ে জীবনকে উপভোগ করতে পারতাম। কিন্তু ঘটনা হচ্ছে যে পরবর্তী লাইফে আবার গিয়ে ধরা, তখন আবার এমসিকিউ আসে, এই কারণেই তোমাদেরকে পুরোটুকু পড়াচ্ছি। ঠিক আছে, আচ্ছা তারপরে তো শব্দের আদিতে বা শুরুতে কিভাবে অধ্বনির সংবৃত উচ্চারণ হলো সেটা তো আমরা পড়লাম। এখন আমরা পড়ব শব্দের মধ্যে ও অন্তে, শব্দের মধ্যে ও অন্তে বা শেষে কিভাবে অধ্বনির সংবৃত উচ্চারণ হয়। তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্তঃস্বর অ সংবৃত বা হচ্ছে অ এর উচ্চারণ ও এর মতো হয়। যেমন প্রিয়তম, ঠিক আছে, প্রিয়তম। এইখানে যে ম এর পর অটা আছে, ম এর পরে যে অটা আছে অনুজ্জভাবে, এই অটার কিন্তু উচ্চারণটা ও এর মতো হচ্ছে। আমরা কিন্তু বলি না যে প্রিয়তম, আমরা কি প্রিয়তম বলি? আমরা বলি প্রিয়তম, মো বলি, অটাকে ও এর মতো বলি। ঠিক আছে, গুরুতর কিন্তু আমরা বলি না, আমরা বলি গুরু ত রো, গুরু ত রো। ঠিক আছে, অটাকে ও এর মতো উচ্চারণ করি, অকে যদি আমরা ও এর মতো উচ্চারণ করি তাহলে সেটা কি হয়? তাহলে সেটা হয়ে যায় সংবৃত উচ্চারণ। ঠিক আছে, তারপরে রস্বই এবং রস্ব এর পরবর্তী মধ্য অ অন্ত অ সংবৃত হয়। মানে কি? রস্বই ও রস্ব এর পরবর্তী মধ্য ও অন্ত অ সংবৃত হয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যাবতীয়, ঠিক আছে, যাবতীয়, এখানে একটা অ আছে না, এইটা কিন্তু আমরা বলছি যাবতীয়। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু অটাকে আমরা ও এর মতো উচ্চারণ করছি, রস্বই আর রস্ব এর পরবর্তীতে যে অটা আছে। মানে এইখানে দেখো, এখানে এই রস্বই এর পর একটা অ আছে, পি ও, এখানে দীর্ঘ এর পরে একটা কি আছে,
অ আছে। তো এই যে রস্বই দীর্ঘই বা রস্বইয়ের পরে যখন অ থাকে তখন এই অটা ও এর মতো উচ্চারণ হয়, তখন এই অটা ও এর মতো উচ্চারণ হয়, ঠিক আছে। তারপরের অংশে যাই। এখন একটা ঝামেলা আছে। ঝামেলা কি? ঝামেলা হচ্ছে আমরা শুরুতেই পড়েছিলাম যে আমরা বিভিন্ন ধরনের উচ্চারণ নিয়ে পড়ালেখা করবো, ঠিক আছে। তো এখন ঝামেলা হচ্ছে বাংলা উচ্চারণ অনুসারে রি ধ্বনিকে স্বরধ্বনি হিসেবে বিবেচনা করা যায় না। রি, দেখো র যোগ ই, রিটা কিভাবে হয়? র যোগ ই। তো বাংলা উচ্চারণ অনুসারে রিটা কিন্তু আসলে স্বরধ্বনি হিসেবে ওইভাবে বিবেচনা করা যায় না যেভাবে কিনা বাকি স্বরধ্বনিগুলো হয়। স্বরধ্বনি কিভাবে হয়? যখন একটা ধ্বনি উচ্চারণের জন্য অন্য কোনো ধ্বনির সাহায্য লাগে না তখন আমরা সেটাকে বলি স্বরধ্বনি, ঠিক আছে। তখন আমরা সেটাকে বলি স্বরধ্বনি। কিন্তু ঘটনা হচ্ছে রি, এটা কিভাবে হয়? র যোগ রস্বই, র যোগ রস্বই দিয়ে কিন্তু আমরা রি লিখতে পারি, তাই না? তো যেমন হচ্ছে তোমাদেরকে আমি একটু লিখিয়ে দেখাই এইখানে কিরকম ভাবে রিটা লেখা যেতে পারে। যেমন সাধারণত আমরা কৃষক লিখি কিভাবে? সাধারণত আমরা মনে করো কৃষক লিখি এভাবে, ঠিক আছে। কিন্তু এটার উচ্চারণ আসলে হচ্ছে, দেখো এটার উচ্চারণ হচ্ছে এই যে এভাবে কিন্তু আমরা লিখতে পারি। কই গেল? এই যে দেখেছো কয়ের নিচে যে রিকারটা আছে এটাকে কিন্তু কৃষকটা আমরা, এটার আসল উচ্চারণ হচ্ছে ক রফলা রস্বই মূর্ধন্যস্ব ক, কৃষক। তার মানে হচ্ছে এখানে যে রিটা আছে এই রিটা কিন্তু আসলে স্বরধ্বনির মতো উচ্চারণ হয় না। আচ্ছা, স্বরধ্বনির মতো কিন্তু উচ্চারণ হয় না। আচ্ছা, তারপরে দেখি তো তোমাদের কিন্তু অবজেক্টিভ হিসেবে আসতে পারে যে বাংলা স্বরধ্বনিতে কোন বর্ণটা বাকি বর্ণগুলোর মতো না। এরকম যদি প্রশ্ন আসে সেটার উত্তর হবে রি। কেন? কারণ হচ্ছে রি সংস্কৃত থেকে এসেছে বলে রির উচ্চারণ বিধি অনুযায়ী রি স্বরধ্বনির মতো না হওয়া সত্ত্বেও একে আমরা স্বরধ্বনি হিসেবে কাউন্ট করি, ঠিক আছে। তারপরে দেখি, এখন আমরা এ ধ্বনির উচ্চারণটা পড়বো, ঠিক আছে। এখন আমরা এ ধ্বনির উচ্চারণটা পড়বো। এ ধ্বনির উচ্চারণটা কি রকম? একই রকম, কাগজে কলমে বা নামে একই রকম। অধ্বনির ক্ষেত্রে আমরা দুই ধরনের উচ্চারণ পড়েছি। অধ্বনির ক্ষেত্রে আমরা দুই ধরনের উচ্চারণ পড়েছি, সংবৃত উচ্চারণ আর বিবৃতি উচ্চারণ। সংবৃত উচ্চারণ আর বিবৃতি উচ্চারণ। ঘটনা হলো এইখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে এই পার্থক্যটা আমাদের মনে রাখতেই হবে। অধ্বনি যদি অ এর মতো উচ্চারণ হয়, অর্থাৎ স্বরেও যদি স্বরের মতো উচ্চারণ হয় তখন সেটাকে আমরা বলি বিবৃতি উচ্চারণ। আর স্বরেও যদি ও এর মতো উচ্চারণ হয় তখন সেটাকে আমরা বলি সংবৃত উচ্চারণ। কিন্তু এর ক্ষেত্রে আবার খেলাটা ভিন্ন। এর ক্ষেত্রে এ যদি এর মতো উচ্চারণ হয় তখন সেটাকে আমরা বলি সংবৃত উচ্চারণ। আর এ যদি এর মতো উচ্চারণ হয়, ঠিক আছে, এ যদি এর মতো উচ্চারণ হয় তখন সেটাকে আমরা বিবৃত উচ্চারণ বলি। তার মানে এইখানে কিন্তু একটা বিপরীত রকম ব্যাপার আছে। অ যদি অ এর মতো উচ্চারণ হয় তাহলে সেটা হচ্ছে অ যদি অ এর মতো উচ্চারণ হয় তাহলে সেটা হচ্ছে বিবৃত উচ্চারণ। অ যদি ও এর মতো উচ্চারণ হয়, অর্থাৎ অ যদি অ এর মতো উচ্চারণ না হয় তখন সেটা হচ্ছে সংশোধিত বা সংবৃত উচ্চারণ। কিন্তু ঘটনা হচ্ছে এর ক্ষেত্রে ব্যাপারটা উল্টা। এর ক্ষেত্রে ব্যাপারটা উল্টা। এ যদি এর মতো উচ্চারণ হয় তাহলে সেটা হচ্ছে সংবৃত উচ্চারণ। আর এ যদি ও এর মতো উচ্চারণ, সরি, এ যদি এর মতো উচ্চারণ হয়, ইংরেজি এর মতো উচ্চারণ হয় তাহলে সেটা হচ্ছে বিবৃত উচ্চারণ, উল্টা। বুঝছো?
তারপরে আকিব তাফহিম বলছে যে এই ভেজালটা করার দরকার কি ছিল, এটা আমারও প্রশ্ন, এই ভেজালটা করার দরকার কি ছিল, এটা অনেক বড় একটা ভেজাল, এই কারণে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তো দেখো এইখানে যে খেলাটা আছে, খেলা, এটা কিন্তু আমরা বলি না যে খেলা, খেলা বলি, আমরা কিন্তু উচ্চারণটা করেছে খেলা, এর মতো উচ্চারণ হয়। তো এই কারণে এটা হচ্ছে এ ধ্বনির বিবৃত উচ্চারণ, এই কারণে এটা হচ্ছে এ ধ্বনির বিবৃত উচ্চারণ, ঠিক আছে। আচ্ছা, তার মানে এ যদি এর মতো উচ্চারিত হয় তাহলে সেটা সংবৃত উচ্চারণ, এ যদি এর মতো উচ্চারিত হয় তাহলে সেটা বিবৃত উচ্চারণ। এখন তোমাদের জন্য এখানে একটা ছোট্ট বাড়ির কাজ আছে, সেটা হচ্ছে এ ধ্বনি দুটা করে সংবৃত উচ্চারণ আর দুটা করে বিবৃত উচ্চারণ তোমরা আমাদের জন্য লিখে ফেলবা, ঠিক আছে। এখনই করার দরকার নেই, এটা তোমাদের বাসায় করার অ্যাসাইনমেন্ট দিলাম। অ্যাসাইনমেন্ট মানেই অনেক কঠিন একটা ব্যাপার স্যাপার, এই ধারণা থেকে বের করে আনার জন্যই তোমাদেরকে ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি এখন এ ধ্বনির কিরকম কিরকম উচ্চারণ হতে পারে সেটা আমরা দেখব। আচ্ছা, রে যে বলেছে জমা কই দিব, এই ভিডিওর কমেন্ট সেকশনে। এ ধ্বনির উচ্চারণ আমরা তো এটা ক্লিয়ার, তাই না? আমাকে একটু লিখে জানাও তো যে তোমরা কি এ ধ্বনি আর অধ্বনির ক্ষেত্রে সংবৃত আর বিবৃত যে ডিফারেন্ট, এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু লিখে জানাও তো। আকিব তাহফিম সবার আগে অলরেডি লিখে ফেলেছে দেশ শেষ মেলা বেলা। আচ্ছা, এখন আমাকে বলো যে পদের অন্তে মানে হচ্ছে পদের শেষে, পদের শেষে যে এটা, দেখো পদের খুবই সহজ ব্যাপার, পদের শেষে যে এটা, এই এর উচ্চারণটা সংবৃত হয়, পদের শেষে যে এটা, এই এটা সংবৃত হয়, ঠিক আছে। আচ্ছা, কিরকম, যেমন পথ এ, ঠিক আছে, এটা কিন্তু আমরা পথ হ্যাঁ বলি না, পথ হ্যাঁ বলি, এটা কিন্তু এর মতো উচ্চারণ করি না। ঘাটে, এটা এর মতো উচ্চারণ হচ্ছে, এটা কিন্তু আমরা ঘাটে বলি না, দোষ হ্যাঁ বলি না, বলি গুণে বলি না, আশা বলি না। তার মানে এটাকে কিন্তু আমরা এর মতো উচ্চারণ করি না। এ যদি এর মতো উচ্চারণ না হয়, এ যদি এর মতো উচ্চারণ হয়, তাহলে আমরা সেটাকে বলি সংবৃত উচ্চারণ। তার মানে প্রথম যে রুলটা সেটা আমরা শিখে ফেললাম, পদের অন্তে বা শেষে এ যদি ব্যবহৃত হয় তখন সেই এটা সংবৃত হয়, তখন সেই এটা কি হয়, তখন সেই এটা সংবৃত হয়, ঠিক আছে। আচ্ছা, মাহমুদ হাসান জিজ্ঞেস করেছে সংবৃত মানে কি। সংবৃত মানে হচ্ছে সংবিধিবদ্ধভাবে বিবৃত, বুঝছো। আচ্ছা, তারপরের রুলটা দেখি। তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্তধ্বনির উচ্চারণ সংবৃত হয়, যেমন দেশ প্রেম শেষ ইত্যাদি। তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্তধ্বনির উচ্চারণ সংবৃত হয়। তৎসম কোন শব্দগুলো? তৎসম শব্দ, তৎসমের মানে হচ্ছে তার সমান। কার সমান? সংস্কৃত সমান। তার মানে হচ্ছে যেই শব্দগুলো সংস্কৃত শব্দ থেকে সরাসরিভাবে বাংলা ভাষা অ্যাডপ্ট করেছে, বাংলা ভাষা গ্রহণ করেছে, সেই সংস্কৃত শব্দগুলোকেই বলা হয় তৎসম শব্দ। তৎসম শব্দের প্রথমে বা শুরুতে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্তধ্বনির উচ্চারণ, ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্তধ্বনির উচ্চারণ সংবৃত হয়। তার মানে এইখানে দেখো, দেশ প্রেম শেষ, এগুলো হচ্ছে তৎসম শব্দ। ওকে, বুঝলাম ব্যাপারটা। তো এইখানে ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত যে এটা আছে, যেমন হচ্ছে এখানে দ, প, তালব্যস্য, এগুলো হচ্ছে ব্যঞ্জনধ্বনি। এই ব্যঞ্জনধ্বনির সাথে যখন একটা এ বসে, এই এটা এর মতো উচ্চারণ হয়, এটা এর মতো উচ্চারণ হয়। আর আমরা সবাই জানি এ যদি এর মতো উচ্চারণ হয় তখন আমরা সেটাকে বলি সংবৃত্ত উচ্চারণ, ঠিক আছে। আচ্ছা, মাহমুদ হাসান বলছে তাহলে বোঝা যাচ্ছে এ সংবৃত মানে এ যেভাবে উচ্চারিত হয় শব্দেও সেভাবে উচ্চারিত হবে, এটাই তো। হ্যাঁ, সংবৃত মানে হচ্ছে এ যদি এর মতো উচ্চারণ হয় তাহলে সেটা হচ্ছে সংবৃত। আচ্ছা,
তারপরে দেখি একাক্ষর সর্বনাম পদের এ সংবৃত হয়। একাক্ষর মানে কি? একটা অক্ষর যার। সর্বনাম পদ কোনগুলো? সর্বনাম মানে হচ্ছে যেটা নাম পদের পরিবর্তে বসে, অর্থাৎ প্রোনাউন, যে প্রোনাউনটা নাউনের পরিবর্তে বসে। যখন আমি বলি কে, তখন কিন্তু আমি কারোর নাম বলি না, কারো একজন পরিবর্তনে বলি কে, তার মানে হচ্ছে কে এই আকামটা করলো। তখন আমি কিন্তু বলি না যে দবির এই আকামটা করলো, বুঝছো? তার মানে দবিরের পরিবর্তে কে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ একটা নামের পরিবর্তে কেটা ব্যবহৃত হচ্ছে, এই কারণে কেটা সর্বনাম। একই রকম ভাবে সে, যে, এগুলো সর্বনাম। ঠিক আছে, এখন একাক্ষর যে সর্বনামগুলা, এটা একটু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে আমরা দেখব যদি একের অধিক অক্ষরের সর্বনাম হয় তখন আবার উচ্চারণটা ভিন্ন রকম হতে পারে। তো একাক্ষর যেগুলো রয়েছে, অর্থাৎ যেই সর্বনাম পদগুলো একটি মাত্র অক্ষর দ্বারা গঠিত, সেই সর্বনাম পদগুলো যে এ আছে সেই এটা সংবৃত হয়। যেমন কে, আমরা কিন্তু বলি না যে কে, সেটাকে আমরা কিন্তু শ্যা বলি না, যেটাকে আমরা কিন্তু জ্যা বলি না। ঠিক আছে, একাক্ষর সর্বনাম পদের এই যে এটা আছে, এই এটা সংবৃত হয়, এই এটা সংবৃত হয়। ঠিক আছে, তারপরে হ, শাহ আলম মজুমদার বলছে কারা হবে নাকি সর্বনামের ক্ষেত্রে? না, কারাতে কিন্তু ক আর র দুইটা অক্ষর আছে, তখন কিন্তু এইটা একাক্ষর সর্বনাম হচ্ছে না, এটা কিন্তু তখন একাক্ষর সর্বনাম হচ্ছে না। আচ্ছা, তারপরে দেখি হ কিংবা আকারবিহীন যুক্তধ্বনি পরে থাকলে এ সংবৃত হয়। খুবই সহজ স্বাভাবিক চমৎকার ছোট ছোট নিয়ম। ঠিক আছে, তোমরা পরীক্ষায় যদি আসে অনেক বিশাল বড় বড় নিয়ম না লিখে তোমরা এই ছোট ছোট নিয়মগুলো পিক করবা, পিক করে তোমরা লিখে দিবে এই যে 5টা বানানের 5টা নিয়ম। ঠিক আছে, 5 লাইনে 5টা নিয়ম লিখে দিবা। যেমন একাক্ষর সর্বনাম পদের এ সংবৃত হয়, এ উচ্চারণটা সংবৃত হয়। খুবই সহজ সাধারণ একটা নিয়ম, তোমরা জাস্ট মনে রাখলেই ধূপধাপ পরীক্ষায় লিখে ফেলতে পারবা। ঠিক আছে, আচ্ছা, যেটা বলছিলাম, হ কিংবা আকারবিহীন যুক্তধ্বনি পরে থাকলে এ সংবৃত হয়। যেমন দেহ, কেহ, কেষ্ট। আমরা কিন্তু বলি না দেহ, কেহ, কেষ্ট, এটা কিন্তু আমরা বলি না, বুঝছো? এটাকে আমরা এর মতো উচ্চারণ করি, এটাকে আমরা এর মতো উচ্চারণ করি। ক্লিয়ার? তারপরে আচ্ছা, রে যে বলছে ক্লাসগুলো ভালো লাগে এখন কারণ ছাত্র কম। আমার তো ছাত্র কম হলে ভালো লাগে না। যাই হোক, পরেরটা দেখি। রস্যই, রস্যই বা রস্যকার পরে থাকলে এটা সংবৃত হয়। রস্যই বা রস্য পরে থাকলে এ সংবৃত হয়। যেমন দেখি, দেখিতে দেখতে পাচ্ছি যে এর পরে একটা রস্যই আছে, আমরা কিন্তু বলি না যে দেখি, আমরা কিন্তু বলি না যে রেনু, বেলুন, এগুলো কিন্তু আমরা বলি না, আমরা বলি দেখি, রেনু, বেলুন। কারণ এই যে এটা আছে, এই এটার পরে একটা রস্যই বা রস্যকার আছে। একটা এর পরে যদি একটা রস্যই বা রস্যকার থাকে তখন ওই এটার উচ্চারণ সংবৃত হয়, অর্থাৎ এর উচ্চারণ এর মতো হয়। ঠিক আছে, তো পুরো এতক্ষণ পর্যন্ত এই স্লাইডে যেটা পড়লাম সেটার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এর উচ্চারণ যদি এর মতো হয় তাহলে সেটা সংবৃত উচ্চারণ, আর এর মতো হলে সেটা বিবৃত উচ্চারণ। তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা এ ধ্বনির সংবৃত উচ্চারণের 5টা নিয়ম পড়লাম, এ ধ্বনির সংবৃত উচ্চারণের 5টা নিয়ম পড়লাম। ঠিক আছে, হুমায়রা কবির তিনা প্রশ্ন করেছে যে ভাইয়া এগুলো অ্যাডমিশন টেস্টে কিভাবে আসে? এগুলো অ্যাডমিশন টেস্টে অবজেক্টিভের মতো আসে। ঠিক আছে, মানে মনে করো প্রশ্ন আসলো হ কিংবা আকারবিহীন যুক্তধ্বনি পরে থাকলে এর উচ্চারণ কেমন হয়, সংবৃত নাকি বিবৃত? বুঝছো, এই ধরনের প্রশ্ন আসে এমসিকিউ। আবার আরেকটা ভাবে আসে, সেটা হচ্ছে একটা শব্দ দিয়ে দেয়, একটা এক্সাম্পল দিয়ে দেয়, যে মনে করো ফর এক্সাম্পল বললো যে বেলুন, বেলুনে এ ধ্বনির উচ্চারণটা কিরকম, সংবৃত না বিবৃত, এরকমও প্রশ্ন আসতে পারে। মানে একটা শব্দ দিয়ে তোমাকে জাজ করতে বলবে, একটা শব্দ দিয়ে তোমাকে বলতে বলবে যে এইখানে যে এ বা অধ্বনিটা আছে সেটার উচ্চারণ কি সংবৃত নাকি বিবৃত। তো এটা পারার জন্য তোমার প্রথমে যে জিনিসটা পারতে হবে সেটা হচ্ছে শব্দটার সঠিক উচ্চারণ তোমাকে পারতে হবে। তুমি যদি শব্দটার সঠিক উচ্চারণ না জেনে থাকো তাহলে কিন্তু তুমি
সংবৃত নাকি বিবৃত উচ্চারণ হবে সেটা আলাদা করে ডিটারমাইন করতে পারবে না। আচ্ছা, তারপরে এরপরে দেখি, এরপরে আমরা এ ধ্বনির বিবৃত উচ্চারণ দেখব। এরপরে আমরা এ ধ্বনির বিবৃত উচ্চারণ দেখি। এ ধ্বনির বিবৃত উচ্চারণ হচ্ছে ইংরেজি ক্যাট বা ক্যাটের এর মতো, অর্থাৎ এটা উচ্চারণ হবে এর মতো। ক্যাট, সিএটি ক্যাটে আমরা কি পাই? এটার উচ্চারণ পাই হচ্ছে এর মতো। ব্যাটেও আমরা এটার উচ্চারণ পাই এর মতো। তার মানে এই যে আমরা যখন বলি দেখ, একা, এখানে এই যে এটা আছে, এই এটার উচ্চারণ হচ্ছে এর মতো। ধ্বনির গুরুত্বপূর্ণ যে জিনিসটা যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা তোমাদেরকে বলে দেই, এখানে একটু রেড করে দেই। এটা অবজেক্টিভে আসে, অ্যাডমিশন টেস্টের এমসিকিউতে এটা কিন্তু অনেকবার প্রশ্ন হিসেবে এসেছে যে ধ্বনির এই বিবৃতি উচ্চারণ কেবল শব্দের আদিতেই পাওয়া যায়, শব্দের মধ্যে ও অন্তে পাওয়া যায় না। তার মানে এ ধ্বনির যে বিবৃতি উচ্চারণ আছে, এ ধ্বনির যে বিবৃতি উচ্চারণ আছে সেটা শুধুমাত্র শব্দের শুরুতেই দেখা যায়, সেটা কখনোই শব্দের শেষে পাওয়া যায় না। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি, এখন এইখানে আমরা আরো দুটো ছোট্ট রুল পড়ে ফেলবো। একটা হচ্ছে 2 অক্ষর বিশিষ্ট সর্বনাম বা অব্যয় পদে কি হয়? 2 অক্ষর বিশিষ্ট সর্বনাম বা অব্যয় পদে এ ধ্বনির যে উচ্চারণটা সেটা বিবৃত উচ্চারণ হয়, এ ধ্বনির উচ্চারণটা বিবৃত উচ্চারণ হয়। আগের স্লাইডে আমরা কিন্তু পড়েছি যে দেখো একাক্ষর সর্বনামের ক্ষেত্রে এটা সংবৃত হয়, একাক্ষর সর্বনামের ক্ষেত্রে এটা সংবৃত হয়, কিন্তু যখন সর্বনামটা 2 অক্ষর বিশিষ্ট হবে, যেমন কে রে, ঠিক আছে, এইরকম যখন হবে তখন আমরা দেখতে পাবো যে এইখানে 2 অক্ষর বিশিষ্ট সর্বনামের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সেটার উচ্চারণটা বিবৃত হবে। ঠিক আছে? তারপরে অনুস্বার ও চন্দ্রবিন্দু যুক্ত ধ্বনির আগের ধ্বনি বিবৃত হবে। আচ্ছা দেখো, অনুস্বার ও চন্দ্রবিন্দু যুক্ত ধ্বনির আগের ধ্বনিটা বিবৃত হবে। যেমন খ্যাংড়া, চ্যাংড়া। দেখো চ্যাংড়াটার সাথে তো আমরা পরিচিত, চ্যাংড়া, চ্যাংড়া পোলা বলে না? চ্যাংড়া পোলা মানে হচ্ছে কম বয়স্ক ছেলে, ঠিক আছে, চ্যাংড়া পোলা। তো এইখানে আমরা কিন্তু চেংড়া বলি না, আমরা কি বলি যে চেংড়া ছেলে, আমি বলছি চ্যাংড়া ছেলে। তারপর হচ্ছে স্যাঁত, সেঁতে, স্যাঁত, এই যে এটা আছে, এই এটা কিন্তু এখানে কিসের মতো উচ্চারণ হয়? এর মতো উচ্চারণ হয়। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি, শাহ আলম মজুমদার বলছে খ্যাংড়া মানে কি? খ্যাংড়া একটা কাঠির নাম, খ্যাংড়া কাঠি। আচ্ছা ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। তারপরে দেখি, এ ধ্বনির উচ্চারণের ক্ষেত্রে আরো কিছু এক্সপ্লেনেশন যদি আমরা পড়ি তাহলে হচ্ছে এ ধ্বনি উচ্চারণটা যখন এর মতো হয় তখন তো সেটাকে আমরা বিবৃত বলি, তাই তো? আচ্ছা, তো খাঁটি বাংলা শব্দ যেগুলো রয়েছে, খাঁটি বাংলা শব্দ, সেগুলোতে আমরা বিবৃত উচ্চারণ পাই, সেগুলোতে আমরা বিবৃত উচ্চারণ পাই বা এর উচ্চারণটা এর মতো পাই। এখানে অনেকগুলো এক্সাম্পল আছে। তেলাপোকা যেহেতু সবচেয়ে পরিচিত, এটা দিয়ে বলি। আমরা কিন্তু বলি না যে তেলাপোকা, আমরা কি বলি যে তেলাপোকা? আমরা বলি তেলাপোকা, অর্থাৎ এর উচ্চারণটা এর মতো হচ্ছে, তার মানে এইখানে যে এটা আছে সেটা বিবৃতভাবে উচ্চারিত হচ্ছে। তারপরে
11, 13 এই যে সংখ্যাবাচক শব্দগুলো রয়েছে, এই সংখ্যাবাচক শব্দগুলোতে দেখা যায় যে এটার উচ্চারণ এর মতো হয়। ঠিক আছে, 11, আমরা কিন্তু বলি না যে 11, 11 বলি, আমরা বলছি 11। 13-র ক্ষেত্রে আমরা বলি 13, এ করে এর উচ্চারণটা এর মতো করে। ঠিক আছে, আচ্ছা, এই কারণে যেদিন জিজ্ঞেস করেছে ঢ্যাপসাটা কি, ঢ্যাপসা মানে হচ্ছে মোটা। ওই যে একটা গান শুনো নাই তোমরা, কলকাতার রেডিওর গান, যে সোনু সোনু গানে বলেছে যে সোনুর মা হচ্ছে ঢেপসি, ঢেপসি মানে হচ্ছে মোটা। আচ্ছা, তারপরে দেখি তোমাদের দেখি উচ্চারণ বানান এইগুলো জানার চেয়ে বেশি ইন্টারেস্ট হচ্ছে কোন শব্দের মানে কি সেটা নিয়ে। যাই হোক, সেটাও ভালো যে তোমাদের আগ্রহ আছে ক্লাস কন্টেন্ট নিয়ে। এরপরে দেখো, এরপর একটা একটু বড় জিনিস আছে, এটা একটু বুঝিয়ে দেই, বড় হলেও সহজ আছে। দেখো, ক্রিয়াপদের বর্তমানকালের অনুজ্ঞায় তুচ্ছার্থ ও সাধারণ মধ্যপুরুষের রূপে এ ধ্বনির উচ্চারণটা এর মতো হয়। ঘটনা কি? ঘটনা হচ্ছে, বড় যখন কোনো রুল পড়বো যেখানে অনেকগুলো টার্ম থাকবে, তখন সেটা যদি আমরা না বুঝি তাহলে অল্প অল্প করে ছোট ছোট করে পড়বো। ঠিক আছে, দেখো, ক্রিয়াপদের বর্তমানকালের অনুজ্ঞায়, তার মানে একটা ভার্ব থাকতে হবে, ক্রিয়াপদ মানে একটা ভার্ব থাকতে হবে, বর্তমানকালে প্রেজেন্ট টেন্স থাকতে হবে, আর অনুজ্ঞা মানে কি, অনুজ্ঞা মানে হচ্ছে আদেশ নিষেধ এরকম কিছু থাকতে হবে। তুচ্ছার্থ মানে কি, যখন তুই তোকারি করব। সাধারণ মধ্যম পুরুষ মানে কি, যখন সামনের জনকে কিছু একটা বলছি। ঠিক আছে, এই যে তুই এটা করলি না কেন, বা তুই এটা কর, এরকম। আচ্ছা, তো এক্সাম্পল দেখি একটা, সে ময়লা ফেলে। ঠিক আছে, সে ময়লা ফেলে, এইটা কি হলো, এটা হচ্ছে একটা সর্বনাম, আর এই যে ফেলেটা এটা হচ্ছে একটা ভার্ব। ঠিক আছে, এইটাকে আমরা যখন একটু চেঞ্জ করব, বর্তমান অনুজ্ঞায় আনবো, বর্তমান অনুজ্ঞা বা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটাকে যখন একটা অর্ডার হিসেবে আমরা প্রেজেন্ট করব, অর্ডার হিসেবে যখন এটাকে উপস্থাপন করবো, আমরা বলবো কি, যে তুই ময়লা ফেল, তুই তুই ময়লা ফেল। অর্থাৎ এই যে ফ এগার লটা আছে, এটা কিন্তু তখন এর মতো উচ্চারণ হয়। আমরা কিন্তু বলি না যে তুই ময়লা ফেল, তুই ময়লা ফেল কি বলি, ফেল হচ্ছে অন্য জিনিস, ফেল কি, ফেল হচ্ছে যে পাশ ফেল। ঠিক আছে, আমি বলি যে তুই ময়লা ফেল, অর্থাৎ এটা এর মতো উচ্চারণ হয়, এবং এ যদি এর মতো উচ্চারণ হয় তাহলে সেটা হয়ে যায় এর বিবৃত উচ্চারণ। ঠিক আছে, বুঝতে পেরেছি? আচ্ছা, একটু লিখে জানো তো এই ব্যাপারটা বুঝতে পেরেছি কিনা। বর্তমান অনুজ্ঞার ক্ষেত্রে তুচ্ছার্থ যখন হয়, যখন তুই তোকারি করে আমরা কোনো কথা বলি, তখন এর উচ্চারণটা এর মতো হয়। এটা কি আমরা বুঝতে পেরেছি কিনা একটু লিখে জানাই। মাসুম বিল্লাহ বলছে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে অনুজ্ঞা। হ্যাঁ, ঠিক আছে। ঐশী বলছে মোটামুটি, রেজে বলছে বুঝেছি জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তার মানে হচ্ছে এই অংশটা আমাদের কাছে ক্লিয়ার। তারপরে যাই, এখন তোমাদের জন্য নিয়ে এলাম এমসিকিউ। এতক্ষণ পর্যন্ত যা বুঝেছি মোটামুটি মোরলেস অধ্বনির সংবৃত উচ্চারণ আর এ ধ্বনির সংবৃত উচ্চারণ, অধ্বনির বিবৃত উচ্চারণ আর এ ধ্বনির বিবৃত উচ্চারণ আমরা মোটামুটি কভার করে ফেলেছি, এখন আমরা একটু এমসিকিউ সলভ করি। ঠিক আছে, আচ্ছা, তর তম তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত অ কি হয়, হ্রস্ব দীর্ঘ বিবৃত নাকি সংবৃত? তর তম তন, গুরুতর, প্রিয়তম, এই সকল ক্ষেত্রে দেখো অন্তে যে অটা আছে তার মানে হচ্ছে গুরুতর বা হচ্ছে প্রিয়তম। ঠিক আছে, ঊর্ধ্বতন, এখানে যে অটা আছে এই অটা উজ্জ অ, এই অটা কি? অনেকেই উত্তর দিচ্ছ শেলিরানী ভৌমিক, ক্লাসে প্রথমবারের মতো দেখলাম তোমাকে আজকে। ঠিক আছে, দেখি এখানে অটার উচ্চারণ কি হবে, এবং এখানে তোমাদের অ্যান্সারটাই কারেক্ট। এখানে অয়ের উচ্চারণটা হচ্ছে
অ এর উচ্চারণটা হচ্ছে এখানে সংবৃত উচ্চারণ, কারণ অটা এখানে ওর মতো উচ্চারণ হচ্ছে। এক্স্যাক্টলি, রিয়েল প্রাউড মোমেন্ট ফর মি যে তোমরা সবাই বুঝতে পেরেছ, সবাই সঠিক উত্তর দিয়েছ। তারপরে এইটা আমাদের আগের ক্লাসের অবজেক্টিভ, এটা আজকে সলভ না করলাম, এটা তোমরা পরেও পারবা, এটাও পারবা। এইটাও আগের ক্লাসের এমসিকিউ। দেখি উচ্চারণের এমসিকিউ কই গেল। এই যে এটা বলো, একাক্ষর শব্দের হ্রস্ব এবং দীর্ঘ দুটোই কোন ধ্বনি হয়? ক, খ, গ না ঘ? এটার উত্তর হচ্ছে খ, অর্থাৎ দীর্ঘ হয়। এই যে পেয়েছি আজকের ক্লাসের এমসিকিউ। এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়? এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়? শেষে, মধ্যে, আদিতে নাকি আদি অন্তে, দুই জায়গায়? আটান্ন, জেরিন বলছে 58 গ, গোলাম জিলানি চৌধুরী বলছে গ, হুমায়রা কবির টিনা বলছে 58 গ, শাহ আলম মজুমদার বলছে গ। আচ্ছা, এবং এটার সঠিক উত্তর হচ্ছে তোমাদের দেওয়া উত্তরটাই, অর্থাৎ আদিতে। এক্স্যাক্টলি। তারপরে কোন খাঁটি বাংলা শব্দে এ ধ্বনির বিবৃত উচ্চারণ হয়? বলো। 59 নম্বর প্রশ্ন। উনষাট নম্বর প্রশ্নের উত্তর দাও, কোন খাঁটি বাংলা শব্দে এ ধ্বনির বিবৃত উচ্চারণ হয়? এ, বি, সি নাকি ডি? উনষাট নম্বর প্রশ্ন। জয়ন্তী গুপ্ত জয়া বলছে ব, ব আবার কি? এবং 59 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ, অর্থাৎ তেনা খ্যামটা। অর্থাৎ এ ধ্বনির উচ্চারণটা এর মতো হয়, এর উচ্চারণ যখন এর মতো হয় তখন সেটাকে আমরা বলতে পারি বিবৃত উচ্চারণ। এখানে যেহেতু তেনাকে আমরা তেনা বলি না, খ্যামটাকে আমরা খেমটা বলি না, এই কারণে এর উচ্চারণটা এর মতো হচ্ছে, অর্থাৎ এর উচ্চারণটা হয়ে যাচ্ছে বিবৃত উচ্চারণ। তারপরে এরপরে কিছু আগের ব্যাপার স্যাপার আছে। তো আজকের ক্লাসে উচ্চারণ সম্পর্কিত আমরা যা যা কিছু পড়াচ্ছিল সেগুলো মোটামুটি পড়ে ফেলেছি। পরের ক্লাসে আমরা হচ্ছে কিছু বানানের নিয়ম পড়বো, ঠিক আছে? পরের ক্লাসে আমরা কিছু বানানের নিয়ম পড়বো, যেগুলো থেকেও তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, যেগুলো থেকেও তোমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে? তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতে পারি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা সেটা আমাকে এখন একটু ঝটপট কমেন্ট সেকশনে লিখে জানাও, আর যদি প্রশ্ন না থাকে তাহলে লিখে জানাও যে আজকের ক্লাসটা কেমন লাগলো। উচ্চারণের যে নিয়মগুলো আমরা পড়লাম, অধ্বনি আর এ ধ্বনি, আমি একটু সংক্ষেপে একটু ছোট করে পড়ানোর চেষ্টা করেছি যাতে তোমরা মূল পার্থক্যের জায়গাটা বুঝতে পারো। মূল পার্থক্যটা খুব সিম্পল, প্রথমে মিল বলি তারপর অমিল বলি। অধ্বনি আর এ ধ্বনি, অ আর এ দুইটা ধ্বনিকেই উচ্চারণের ক্ষেত্রে সংবৃত উচ্চারণ বিবৃত উচ্চারণ করা যায়। অধ্বনিরও সংবৃত উচ্চারণ আর বিবৃত উচ্চারণ হয়, এ ধ্বনিরও সংবৃত উচ্চারণ আর বিবৃত উচ্চারণ হয়। ঘটনা হলো অ এর ক্ষেত্রে অ যদি অ এর মতো উচ্চারণ হয় তখন সেটাকে আমরা বলি বিবৃত উচ্চারণ, আর অ যদি ও এর মতো উচ্চারণ হয় তখন সেটাকে আমরা বলি সংবৃত উচ্চারণ। কিন্তু এর ক্ষেত্রে ব্যাপারটা আবার উল্টা। এর ক্ষেত্রে এ যদি এর মতো উচ্চারণ হয় তখন সেটা হচ্ছে সংবৃত উচ্চারণ,
আর এ যদি এর মতো উচ্চারণ হয় তখন সেটা হচ্ছে বিবৃত উচ্চারণ। মূলত এই চারটা জিনিস যদি আমি মনে রাখতে পারি তাহলেই উচ্চারণের নিয়মের ক্ষেত্রে আমাকে এমন কোনো প্রশ্ন করা সম্ভব না যেটা দিয়ে আটকানো যাবে বা যেটা আমি বুঝবো না, না পড়লে মনে না থাকলে না পারতে পারি কিন্তু প্রশ্ন বুঝবো না এমনটা হবে না। ঠিক আছে, আই গেস তোমাদের কাছে ক্লিয়ার। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।